শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই সুস্থ আছেন, সবসময় চ্যানেলের সঙ্গে আছেন এবং সবসময় ভালো থাকার চেষ্টা করছেন। এবং একটু বাড়তি ভালো লাগার জন্য আমরা আসলে প্রতিদিন আপনাদের সামনে হাজির হই। প্রিয় মানুষকে, প্রিয় অভিনেত্রী, অভিনয় শিল্পী, কলাকুশলী সবাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি, সেলিব্রেট করার চেষ্টা করি আপনাদের সঙ্গে নিয়ে। এবং আজকে বিষয়টা খুবই মজার হবে আশা করি, কারণ আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গেস্ট হিসেবে, যারা রয়েছেন তাদের সঙ্গে আড্ডা দিতে বেশ ভালো একটি সময় কাটবে বলে আমার প্রত্যাশা। আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন শক্তিমান অভিনয় শিল্পী জিয়াউল হাসান কিসলু ভাই, আমাদের শ্রদ্ধেয়জন। তিনি আজকে আমাদের সঙ্গে আড্ডা দেবেন এবং সেই সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী রমিজ রাজু। দুজনকেই স্বাগত। কিসলু ভাই, অনেকদিন বাদে আপনাকে আবার পেয়েছি এবং তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, আমি অদ্যাবধি ভালো আছি। একদম। রমিজ রাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে রমিজ ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই, উইথ ইওর পারমিশন। সেটা হচ্ছে আজকে আমাদের কাজী নজরুল ইসলামের নাটক আলিয়ার মঞ্চায়ন হতে চলেছে সন্ধ্যা 7টায়। সেটা নিয়ে খুব এক্সাইটেড কথা বলার জন্য। এবং আপনি প্রাঙ্গণমের নাট্য দলের একজন মানুষ, কিন্তু আপনি সব জায়গায় কাজ করেন কম বেশি। আজকে নাটকটা নিয়ে যদি বলেন দর্শকদেরকে, আলিয়া কিভাবে মঞ্চায়ন হচ্ছে এবং কোথায় হচ্ছে সব মিলিয়ে। আলিয়া নাটকটি আসলে হচ্ছে আজকে ওটা কয়টায়? আজকে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় আলিয়া নাটকটা এটা হবে হচ্ছে গিয়ে জাতীয় নাট্যশালায়। আলিয়া নাটকটা হচ্ছে মূলত নজরুলের একটি নাটক। এই নাটকটি প্রযোজনা করেছে বাঁশরী নামে একটি প্রতিষ্ঠান, যেটি হচ্ছে নজরুল চর্চা কেন্দ্র। তো তাদেরই উদ্যোগে এই নাটকটি হচ্ছে। তাদের উদ্যোগে বেশ কয়েকটি নাটকের মধ্যে নজরুলের বেশ কিছু লেটও হয়েছে, তারপরে সেতুবন্ধ নাটকটি হয়েছে, বোনের মেয়ে পাপিয়া নাটকটি হয়েছে, লাস্ট এই নাটকটি হয়েছে আলিয়া। এই নাটকটি আজকে আসলে আমরা হয়েছে কি মাত্র একটি টেকনিক্যাল করেছি, আরেকটি প্রিমিয়ার করেছি। আজকে তার ধরতে গেলে এক ধরনের প্রথম মঞ্চায়ন আর কি। তো আমরা একটু হয় কি না, প্রথম প্রোডাকশন দর্শকের সামনে আসবার সময় যেহেতু দর্শকের সামনে প্রথম উপস্থাপন করব, এক ধরনের বাড়তি টেনশন তো কাজ করেই, আর সেই সঙ্গে এক ধরনের উত্তেজনাও কাজ করে। প্রথম একটি অন্যরকম একটি চরিত্র নিয়ে দর্শকের সামনে বসা, দর্শকের সামনে উপস্থাপন করা, সেই এক্সাইটমেন্টটা আমার ভিতরে আছেই। আমার বিশ্বাস যে যারা শুনছেন এখন, যারা দেখছেন এখন, তারা প্রত্যেকেই সন্ধ্যা 7টার সময় তাদের জন্য আমন্ত্রণ রইল, তারা চলে আসবেন। এবং কাজী নজরুল ইসলামের প্রতি যাদের ভালোবাসা রয়েছে স্পেশালি, এবং কাজী নজরুলের গল্প মানে কিন্তু অনেক ডিপ একটা ব্যাপার। একেবারেই। কিসলু ভাই নিশ্চয়ই বলবেন এটা নিয়ে অবশ্যই। এবং এগুলো গানগুলো কি সব রাখা হয়েছে বা কি? এই নাটকে অনেকগুলো গান আছে, প্রায় 30টির মতো গান আছে। সে সবগুলো গানকে তো আরো রাখা যাচ্ছে না, যেহেতু এটা নাটক করতে হচ্ছে। একটি নাটকের মধ্যে যদি 30টি গান রাখি বা 28টি গান রাখি, তাহলে হয় কি 2 মিনিট করে করে হলেও কিন্তু প্রায় অনেকখানি সময় চলে যায়। তো কিছু অংশ যেই নাটকগুলোর সঙ্গে, যেই গানগুলো একটু যুক্ত গল্পের সঙ্গে বা কাহিনীর সঙ্গে বা সংলাপের সঙ্গে সঙ্গতি রেখে যেই গানগুলো প্রয়োজন, সেই গানগুলোকে আমরা রেখেছি, আর বাকি গানগুলোকে আমরা সংলাপের মতন করে বলবার চেষ্টা করেছি। তুমি তো গেয়েছো কিছু গান গেয়েছি, কিন্তু মূল গানগুলো আসলে বাঁশরীর যে শিল্পীরা তারা করেছে, তাদের ওটা রেকর্ডেড হয়েছে। কিছু গান লাইভ হয়, সব দুটো মিলিয়েই আর কি হচ্ছে। বাহ, ওর কণ্ঠ তো ভালো। আমরা সেদিন ওর ওই নাটকটা দেখলাম, আষাঢ়স্য বসে। কি সুন্দর নাটকটি, এত ভালো। ও তো মেইন ক্যারেক্টার কালিদাসের চরিত্রে অভিনয় করেছে। আমি মুগ্ধ হয়েছি ওর অভিনয় দেখে। এমনি তো ওর ভালো অভিনয়, কণ্ঠ ভালো, সব কিছু মিলে ওর কালিদাসের চরিত্রটি চমৎকার করেছো। থ্যাংক ইউ মিস্টার ভাই। আপনাদের আসলে যেটুকু আপনাদের কাছ থেকে পাই, মানে এই যে পাওয়াটা, এটা এতগুলো মানুষ দেখছে, শুনছে। আপনার মতন একজন গুণী শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, মানে আপনি আমাদেরকে যখন বলেন, তখন হয় কি এটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে যায়। তো এই আশীর্বাদটা মাথায় নিয়েও আজকে আমি দাঁড়াতে চাই যে এরকম একজন মানুষ অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের তো এখন এটা কর্তব্য, তোমরা যারা এখন নাটক করছো, তোমাদেরকে যদি আমরা একটু পেছন থেকে আশীর্বাদ দিয়ে একটু ঠেলে ধরতে না পারি, তাহলে এই নাট্যের জগৎটি বেঁচে থাকবে কি করে বলো? সেটাই, তোমরাই তো বাঁচিয়ে রেখেছো। যেমন আমি অনুপ্রাণিত হই কিছু কিছু মানুষের নাম না বললেই নয়। মানে আমি আসলে ঢাকায় আসবার পরে যাদের নাটক দেখেছি, ফরিদি ভাই নাটক দেখবার সুযোগ আমার হয়নি, কিস্তু ভাইয়ের নাটক দেখেছি, আলী জাকেরের নাটক দেখেছি, রাইসুল ইসলাম আসাদের নাটক দেখেছি। আসাদ ভাইয়ের সঙ্গেও লাস্ট কথা হয়েছে, ভীষণ মানে ওনার হাত হোদাই দেখে আমি এতই মুগ্ধ হয়েছিলাম। লাস্ট কিসলু ভাইয়ের নাটক, আমি মানে সরি, মানে কিসলু ভাই হয়তোবা আমাদের চেয়ে অনেক সিনিয়র, কিন্তু আমি জানি না আমরা পারবো কিনা। ওনার লাস্ট যে প্রোডাকশনটা দেখেছি সারা ভাবির সঙ্গে, ওপেন কাপল, দারিউফো ফ্রাঙ্কারামের লেখা নাটক, অসাধারণ অভিনয়।
আমি এই তুমি কিন্তু প্রজন্মের বেশি বাড়ি বলছো না তো? না না একদমই না। আমি কেন বলছি শফি ভাই, আমি কেন বলছি যে এই প্রজন্মের মানুষের দেখতে হবে, এই প্রজন্মের খালি মানুষের না, এই প্রজন্মের শিল্পীদের, যারা অভিনয় অভিনেত্রী, যারা আমরা আছি অভিনেতা অভিনেত্রী এবং শিল্পী কলাকুশলী, তাদের দেখতে হবে যে মানুষটি আজকে কিসলু ভাই কিভাবে কিসলু ভাই হয়ে উঠেছে এবং কত সরল সাধারণভাবে বসে থাকে, সাধারণভাবে বসে সেটাই। থাকেন, কিন্তু তার পারফরমেন্স দেখলে বোঝার উপায় নাই কি অদ্ভুত পারফরমেন্স, মানে আসলে thank you. মানে এবং কৃষ্ণ ভাইকে শ্রদ্ধা করার ভালোবাসার কারণ আরেকটা আছে, উনি যখন বসে থাকেন বোঝা যায় না উনি যে শিক্ষক, উনি যে গুণী শিল্পী, উনি যে এত কিছু জানেন, চুপ করে থাকেন আসলে। যখন ওনাকে খোঁচা দেওয়া হয় তখন উনি বলতে শুরু করে আসলে। একদমই তাই, একদমই। কৃষ্ণ ভাই লাস্ট নজরুলের নাটক দেখা হয়েছে কোথায় বা মনে আছে কিনা? নজরুলকে নিয়ে নজরুলের কোনো গল্প কি দেখা হয়েছে কোথাও? না, এর মধ্যে ওই টেলিভিশনে বোধহয় মাঝে মাঝে যখন নজরুলের জন্মদিনে বিটিভি, দিবসে হ্যাঁ ওগুলো তো দেখা হয়, কিন্তু এখন মঞ্চে তো ওদের আজকে নাটকটি যদি আমার সুযোগ হয় আমি definitely যাবেন যাব। কিনা? আর যদি আজকে কোনো কারণে আজকে আমাকে আবার অন্য জায়গায়ও একটা প্রোগ্রাম আছে, সেটা এড়িয়ে যদি যেতে নাও পারি তাহলে নেক্সট টাইম আমি জানাবো। নেক্সট টাইম আমি ডেফিনেটলি। নিশ্চয়ই। তোমাদের আশারস্য প্রথম দিবসটা তো অনেকবার দেখতে প্ল্যান করে করে আমরা শেষ পর্যন্ত লাস্ট বোধহয় 3-4 দিন আগে দেখলাম। দেখা হয়েছে 28 তারিখের শো দেখেছেন? 28 তারিখের শো দেখেছি। কৃষ্ণ ভাই ভুলে না যাই, একটু জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে যে দুটো সিনেমার শুটিং হয়েছে আমি শুনেছি, আপনার হয়ে গেছে, এটা একটু জানতেই হবে নিশ্চয়ই। চরিত্র সম্পর্কে যদি আমাদেরকে একটু জানানো যায়। একটা হচ্ছে রোকেয়া প্রাচীর নির্দেশনায় ওই নাটকটি সিনেমা, হ্যাঁ সিনেমা, ওটা হচ্ছে জয় বাংলা ধ্বনি। ওকে, ছবিটির নামই হচ্ছে জয় বাংলা ধ্বনি। ওটার মধ্যে বঙ্গবন্ধুর শিক্ষক চরিত্রটি আমি করেছি, ওখানেও আমি শিক্ষক। সে বঙ্গবন্ধু ছোটবেলার যে বঙ্গবন্ধু স্কুলে পড়ে যখন ফুটবল খেলছে ওই সময় তার শিক্ষক হিসেবে আমি মাঠে উপস্থিত ছিলাম, অ্যাপ্রিসিয়েট করছি ইত্যাদি। ফরিদপুরে শুটিং হয়েছিল, তো ওই জায়গাটুকু আমার খুব ভালো লেগেছে। ওখানে জয়ন্ত দাও ছিলেন, জয়ন্ত দা তখন বঙ্গবন্ধু বাবার চরিত্র অভিনয় করেন। আর সম্প্রতি আমি রাহিম বলে একজন পরিচালক ভালোই করেন, তার একটি ছবি জঙ্গলি, ছবিটিতে সিয়াম বুবলি এরা আছে নায়ক নায়িকা হিসাবে। তারপরে দিঘি আছে, আমি খুব পছন্দ করি দিঘি, আমার কন্যা তুল্য। তো ও অভিনয় ওই ছবিতে আমি একটি প্রক্টরের চরিত্রে অভিনয় করেছি। হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয়ে সিয়াম যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, যে বিশ্ববিদ্যালয়ে সিয়াম অনেক মারামারিও করে, আচ্ছা সেটা নিয়ে ওর বদনাম আছে। সে হয়তো ভালোর জন্যই করে, সেরকম ভাবেই হয়তো সাজানো প্রতিবাদ স্বরূপ, কিন্তু এগুলোর জন্য এক সময় দেখা গেল ওর অনেকগুলো ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। তো সেই জায়গায় প্রক্টর হিসেবে আমাকে কিছু সাক্ষ্য দিতে হয়েছে যে আমি ওকে বিশ্ববিদ্যালয়ে কেমন দেখেছি, ভালো দেখেছি না ও সবসময় মারপিট করে। গভীরে গল্পটা। তো ওখানে আমি কিন্তু দেখলাম যে আমি সবসময় বলেছি যে না ও সবসময় মারামারি করে, ওটাই আমি দেখেছি। শিক্ষক যেভাবে সরলভাবে সব সত্যি কথা বলে সেভাবে বলছে, এতটুকু থাকলে তো সারপ্রাইজ দেওয়া যাবে না। এবং আপনারা দুজনই মঞ্চের মানুষ, এবং আমি যদি ভুল না করে থাকি এখন দর্শক মনে একটু মঞ্চের দিকে আগের তুলনায় একটু ফিরেছে কি বেশি? আমার তাই মনে হয়, একেবারেই মানে আমার কাছে মনে হয় যে যেমন ধরেন আমি যখন পার্সোনালি যখন মঞ্চে প্রথম কাজ শুরু করেছি 1999 সাল থেকে আমি আসলে কাজ করা শুরু করেছি। তারপরে যখন দেখলাম যে ওই সময় কিছুদিন দেখলাম যে মঞ্চে দর্শক খুব বেশি হচ্ছে না, কিন্তু তখন অনেক গল্প শুনেছি, যে গল্পগুলো আসলে ওই যে যা বলছিলাম আর কি ভাইদের আগের মানে সুসময়ের গল্প। হ্যাঁ, তখন মনে হতো যে না দর্শক তো মঞ্চে মানে হল ভেঙে দর্শক আসতো, এখন সেটা নেই, কেন খুবই হতাশের সময় গিয়েছে আমার। কিন্তু একটা সময় পরে আমি দেখলাম যে না, এখন যেমন টেলিভিশন নাটকগুলোতেও যেমন মাঝখান দিয়ে থিয়েটারের ছেলেপেলেদের তেমন কোনো পাত্তা থাকতো না, কিন্তু এখন যারা আজকে টেলিভিশন ওটিটিতে ফিল্মে যারা বিলং করছে, যারা কাজ করছে, ভালো কাজ করছে, দাপটের সঙ্গে কাজ করছে, একটু হিসাব করলে কিন্তু আমরা খুব পরিষ্কার যে তাদের ম্যাক্সিমামই হচ্ছে থিয়েটার থেকে আসা। আমি বলেছি কথাটা অনেক, হ্যাঁ থিয়েটার থেকে আসা, এবং এটা আমাদের একটা গর্বের জায়গা, একেবারেই গর্বের জায়গা। তো সেই জায়গাতে আমি দেখলাম যে এখন আবার ওটিটি ডিরেক্টররা মানে ফিল্মের ডিরেক্টররা, এখন পড়াশোনা জানা ডিরেক্টররা
তারা কিন্তু এখন থিয়েটার থেকে সার্চ করছেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এবং দুই পার্শ্ববর্তী দেশ দেখো, ভারতে কিন্তু ম্যাক্সিমাম বেস্ট অভিনেতা অভিনেত্রীগুলো কিন্তু সব মঞ্চ থেকে আসে। তারা বলেনি নাসিরুদ্দিন শাহ থেকে আরম্ভ করে সেই সময় আমরা যাদেরকে শুনেছি সব মঞ্চ থেকে, শাবান আজমি, এরা। আমরা একটু আশুরার প্রথম দিবসের একটু ফুটেজ দেখাতে চাই দর্শকদের, কেমন ছিল। চলুন প্রিয় দর্শক। আপনার সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয়নি, কথাও হয়নি। আপনার অস্ত্রের ভয়ে গুটিয়ে যাবার লোক কালিদাস নয়। তবে বলিস বুদ্ধিমানের পথ আর নির্বোধের পথ একই পথ। বীর এসেছে বলে এত অবাক হচ্ছে। আমাকে দেখো, এখান থেকে চলে গেলে যে এই মাটি থেকে একেবারে উঠে যাবো। ও, তোমাকে তো বলাই হয় এখানকার পরিবেশের খানিকটা আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই। কথাটা শুনে এমন চমকে উঠল। আর যারা ঋতু সম্রাটের প্রশংসায় পঞ্চমুখ, কিছুদিন গেলে তারা পুরোটা আসলে দেখানো যাবে না, দেখতে আমি সেদিন দেখলাম তো খুব ভালো লেগেছে। এই মিউজিকগুলো কিন্তু আবার ওর করা, হ্যাঁ খুব ভালো করেছে। মেয়েটি অভিনয় বোধহয় পিয়া, খুব ভালো করেছে। এত ফ্রি মেয়েটা, এত জড়তাবিহীন, ওর কোনো জড়তা আমি খুঁজে পাইনি। খুব ভালো অভিনয়, ও আরও অনেক দূর যাবে বলে আমি বিশ্বাস করি। তোমরা খুব ভালো করেছো। এই নাটকটি সম্পর্কে একটু অলোক খুব ভালো করেছে যে ডিরেক্টর। এই নাটকটি সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই নাটকটির অলোকদা এই নাটকটির ডিরেকশন দিয়েছে, অলোক বসু। তো ভাইয়ার আমি প্রথম অতঃপর মাধু নামে একটি নাটক দেখেছি। নাটক দেখার পর আমার ভীষণ ভালো লেগেছে। হয় কি, আমি না টেলিভিশনে কাজ করার জন্য কখনো কোনো ডিরেক্টরকে বলি না যে ভাই আমাকে নিয়ে একটু আমি কাজ করি, বলি না। কিন্তু থিয়েটারে যেটা কেন জানি আমার মনে হয়েছে, আমি তো প্রাঙ্গণে মোর করি, তো আমার কাছে হুট করে মনে হয়েছে যে কিছু কিছু, আমি তো একজন নির্দেশকের ইয়াতে আন্ডারে কাজ করি দীর্ঘদিন যাবৎ। আমার কাছে মনে হয়েছে আমি আরও কিছু ডিরেক্টরের আন্ডারে কাজ করলে কিছু ভালো কাজ শিখতে পারবো বা কাজের ভিন্নতা আসবে। তো অলোক বসুর এই অতঃপর মাধু দেখবার পর আমি তাকে রিকোয়েস্ট করেছি, আমি বলেছি যে দাদা ভাই আপনি যদি কোনো নাটক করেন আমাকে বলবেন। তো উনি দীর্ঘদিন যাবৎ স্ক্রিপ্ট সার্চ করছিলেন, তার মাথার মধ্যে দুটো স্ক্রিপ্ট ছিল, তার মধ্যে এটি একটি। এই স্ক্রিপ্টটি উনি একদিন আমাকে পাঠালেন, পাঠিয়ে বলল রাজু তুমি যদি রাজি থাকো তো এই প্রোডাকশনটা আমরা করতে পারি। আমি বললাম আমি করতে চাই থিয়েটারে। আমি শুধু একটি দলে না, আমি বিভিন্ন দলের সঙ্গে কাজ করতে চাই, আমি বিভিন্ন ফুলের রস আস্বাদন করতে চাই। শিল্পের এই কতদিন রিহার্সাল হয়েছিল এটা? এটা হয়েছে মোটামুটি 2 মাসের মতন রিহার্সাল আমরা করেছি। রিহার্সাল আরও দীর্ঘদিন হয়েছে, আমি যেহেতু অন্য একটি দলে কাজ করি আমি এত বেশি সময় দিতে পারিনি। তো এই নাটকটিতে অভিনয় করতে গিয়ে আমি দেখেছি ওইখানে আমার সহ অভিনেত্রী যিনি পিয়া, ভীষণ ভালো একজন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেউ কেউ আছে যে গড গিফটেড অভিনেত্রী, আর কেউ কেউ আছে কষ্ট করে অভিনেত্রী। পিয়া হচ্ছে একেবারে কষ্ট করে অভিনেত্রী, নিজেকে সারাক্ষণই একটা কাজের মধ্যে এমনভাবে ডুবিয়ে রাখেন কাজটি করার জন্য, মানে এইটা দেখে না আমারও এক ধরনের স্পিড গ্রো করেছে যে না, একটি মানুষ এতটা ডেডিকেটেডলি কাজ করতে পারলে কেন আমিও না। তো ওই জায়গা থেকে একটা ভালো টিম পেয়েছি। ওখানে যে বিলম চরিত্র অভিনয় করেছে, ওখানে অলোকদা নিজে, তারপরে মহসিন ভাই, তারপরে আরও প্রত্যেকে যারা আছে ভালো করেছে। হ্যাঁ, মানে মাতুল যে চরিত্রটি করেছে, তারপরে আমাদের যিনি মা অম্বিকা চরিত্র অভিনয় করেছে বিউটি আপা, ভীষণ সবাই ভালো। দীপু যে ছেলেটি করেছে, রানীও ভালো করেছে, রানী সুরভি, খুবই ভালো একটি টিম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিল্পীর জায়গা থেকে এই নাটকটি আমাকে একটা অন্য মাত্রা দেয়। কালিদাসের গল্প নয় এটা, এটা কালিদাসকে কেন্দ্র করে গল্পটি, বাট কালিদাস গল্পে একটি অনুষঙ্গ মাত্র। মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মল্লিকা। এই চরিত্রটি মানে একটি নারী,
কোনো কালিদাস কেন, আমি যে কোনো কবির কথা বলি, যে কোনো অভিনেতার কথা বলি, যে কোনো শিল্পীর কথা বলি, কোনো না পেছনে ওই যে একটু আগে ভাই বলছিল এখন আমাদের দায়িত্ব হচ্ছে কাউকে আসলে উপর দিকে মানে সামনের দিকে তুলে দেয়া, এরকম একটা তুলে দেওয়ার মানুষ লাগে একজন শিল্পীর জন্য। এক্স্যাক্টলি। নারী হিসেবে মল্লিকা চরিত্রটি না কালিদাস চরিত্রটিকে জাস্ট তুলে ধরেছেন। আসলে কোনো অনুপ্রেরণা ছাড়া কোনো শিল্পী হয়ে উঠতে পারে না। ওই যে নজরুলের কথাই এখন বলতে হয়, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। মল্লিক এখানে সেই নারী চরিত্র, যার জন্য কালিদাস হয়ে উঠতে পেরেছে। এবং রাষ্ট্রীয় কোনো কাঠামো, রাষ্ট্রীয় কোনো পদ পদবি, আমাদের অনেক শিল্পীরাই হয়তো বা পদ পদবি চান, এটা চান সেটা চান, রাষ্ট্রীয় কোনো পদ পদবি, কোনো সম্মান তাকে আকৃষ্ট করতে পারে না। সে আসলে সে শিল্পের খাতেই চলে যেতে চায়। প্রকৃত শিল্পী সত্তার কথা বলছেন আর কি। ওই গল্পটাই আসলে ওটাই সে আবার ফিরে আসে। সে বলে আমি জীবনে যা কিছু লিখেছি আমার শৈশব কৈশোরের এই জীবন থেকেই লিখেছি, এর বাইরে গিয়ে যখনই কোনো কিছু লিখতে গিয়েছি সে লেখার প্রাণবন্ত হয়নি। মানে এটাই আসলে, এবং তুমি আবার এসে লিখবে সেজন্য সে খাতা রেডি করে রেখেছে। রাজু ভাই, আপনি একটা খুব চমৎকার এক্সাম্পল আপনি আমাদের জন্য, যারা এখন মঞ্চে কাজ করতে চান বা যারা অনুপ্রেরণা খুঁজছেন। আপনি অনেকগুলো শাখায় কাজ করছেন, কিসলু ভাই বলে ফেলেন অনেকগুলো কথা আমি বলার আগেই। আপনি মিউজিক করেছেন, আপনি কণ্ঠ আপনার ভালো, আপনি অভিনয় করছেন, তো ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এই এতগুলো শাখায় সমানতালে কাজ করা বা এই মুহূর্তে কাজ করা কি আছে সেগুলো শুনবো। কাজ করার বিষয়টা মানে কিভাবে করেন আসলে, মানে হোয়াট ইজ দিস ইন্সপিরেশন ফর ইউ? মানে এখানে আসলে এটা কিসলু ভাই ভালো বলতে পারবে, আসলে তারা অনেক বেশি অভিজ্ঞ। আমি আসলে মানে আমি মিউজিকটা করি যেটা হচ্ছে সে মিউজিকটা কিন্তু আমি খুব মানে শুনে মুসলমান আর কি। আচ্ছা, মানে আমার কানটা আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি আসলে ওটা বুঝে করার চেষ্টা করি। আমি আসলে কখনো সঙ্গীতের যে আমার একেবারে খুব প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সেটা নেই আমার, কিন্তু আমি গল্পটা বুঝে আমি একরকম ফিল করে আমি এক ধরনের মিউজিকটা করার চেষ্টা করি সঙ্গীতের অঙ্গনে। আর গানটা আমি একেবারেই থিয়েটারের প্রয়োজনীয় গানটা গাই। আমি গানও ওই যে বললাম যে আমি প্রফেশনাল যেভাবে গান করি সেটা না, থিয়েটারের জন্য যতটুকু প্রয়োজন। যেমন আমাদের লাস্ট প্রাঙ্গণে মোড়ের প্রোডাকশন ছিল হাসন জানের রাজা, সেখানে হাসন রাজার চরিত্রটি আমি করেছি। ওখানেও তো অনেক গান, ওখানে অনেক গান। তারপরে মুকুন্দ দাস, চারণ কবি মুকুন্দ দাসকে নিয়ে নাটক, সে স্বদেশী আন্দোলন করা মুকুন্দ দাস, সেই চরিত্রে আমি অভিনয় করেছি। মানে ও গান পারে দেখে এই ধরনের চরিত্রগুলো সব ওর জন্য সবাই করা হয়, রাইট। এই একটা বিষয়। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেটা হয় কি, আমি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি এখন টেলিভিশন বিজ্ঞাপন, টিভিসি ওবিসিতে ব্যাকগ্রাউন্ড ভয়েস আর্টিস্ট, কমার্শিয়াল জায়গাগুলোতে কাজ করা, কমার্শিয়াল জায়গাতে কাজ করছি। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আরেকটা মজার বিষয়, আমাদের এখন ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা চ্যানেলে, প্রায় প্রত্যেকটা চ্যানেলে এখন ডাবিং সিরিজগুলো চলে, বিভিন্ন দেশের ডাবিং সিরিজগুলো চলে, ছবিগুলো। মাঝখান দিয়ে একটু কথা, এখন কোনটা চলছে আপনার ডাবকৃত? আমার যেমন আমি এখন মাছরাঙ্গায় একটা সিরিজ চলছে, কোরিয়ান একটি সিরিজ। বঙ্গের জন্য একটি করলাম, সৌদি আরবের প্রথম সিরিজ বাংলাদেশে, এটা একটা খুব ভালো, রাশাস নামে একটা সিরিজ, এটা বঙ্গতে কিছুদিনের মধ্যে চলে আসবে। আরেকটি খুবই জনপ্রিয় সিরিজ যেটার অভিনেতা বুরাক উদ্দীপিত কয়দিন আগে বাংলাদেশে এসেছিলেন, ওনার সঙ্গে আমার দেখাও হয়েছে। ওনার বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপন করেছেন, ওনার সঙ্গে আমার এভাবেই কন্ট্যাক্ট হয়েছে। বাংলাদেশের যতগুলো বিজ্ঞাপন উনি করবেন সবগুলোর ভয়েসই আমি দেব, মানে ওনার কণ্ঠটা আমি দেই। যে সিরিজটা এখন চলে, টফিতে চলেছে, 3 নম্বর সিজন পর্যন্ত চলেছে, কুরুলুস ওসমান, সেটাতে আমি ওনার চরিত্রে অভিনয় করছি এবং এটা ভীষণ জনপ্রিয় একটি একদম মানে সিরিজ। এবং প্রাঙ্গণে মোড় এখন যে লেটেস্ট যে নাটকগুলো, ওগুলোর মধ্যে কোনোটাতে তুমি না, প্রাঙ্গণে মোড়ে হয়েছে কি, আমি 15টা প্রোডাকশনে অভিনয় করেছি। এরপরে এখন 2-3টা প্রোডাকশন, অভিনেতা নতুন নাটক এসছে, হীরা ভাইয়ের লেখা, নুনা আফরোজ আপুর ডিরেকশনে। ওই নাটকটিতে হীরা ভাই অভিনেতা চরিত্র অভিনয় করছেন। একটা চরিত্র না, কয়েকটি চরিত্র আছে, একটি সাংবাদিক চরিত্র আছে, ওখানে দলের প্রকৃতি শিকদার নামে একটি মেয়ে অভিনয় করে। আর একটি চরিত্র আছে আমাদের বঙ্গজিদ্দা ছিলেন মেকআপে, বঙ্গজিদ্দা একটি চরিত্র ওখানে আছেন, ওনার একটি চরিত্র। ওই এই 3টি চরিত্রই মূলত ওখানে বঙ্গজিদ্দার ক্যারেক্টারটা নিয়ে এসেছে। তারপরে বঙ্গজিদ্দার কাছ থেকে মেকআপ নিয়েছে একসঙ্গে, কি ভালো লোক ছিলেন। আরেকটি নাটক প্রাঙ্গণে মোড় করে এখন, সেটা হচ্ছে টিনের তলোয়ার, বিখ্যাত উৎপল দত্তের লেখা অসাধারণ একটি নাটক। সামনে আমাদের কিছুদিন পরে 27 তারিখ মনে হয়, আমি জানি না ঠিক। ওটার মধ্যে তুমি আছো না? ওটাতে আমি নেই। ওটা তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। প্রোডাকশন খুবই ভালো প্রোডাকশন, আমার নিজের কাছে ভীষণ পছন্দের প্রোডাকশন, আমার ছোটবেলা থেকে শোনা ব্যাপার ছিল। তো টিনের তলোয়ার তো উৎপল দত্তের সেই বিখ্যাত সেই নাটক, সেটি
চ্যালেঞ্জের মধ্যে ওকে করতে হয়েছে আমার মনে হয়। অবশ্যই, মানে আমি বলবো দর্শককে রিকোয়েস্ট করব যে যারা দেখেননি তারা টিনের তলোয়ারটা দেখবেন। আমার বিশ্বাস দর্শকের কাছে ভালো লাগবে। থিয়েটারের মানুষের ক্রাইসিস, থিয়েটারের একজন দলপ্রধানের ক্রাইসিস, থিয়েটারের একজন অভিনেত্রীর ক্রাইসিস, সেই গল্প, শিল্পীর ক্রাইসিস, সেই গল্প। মানে হয় না যে আমাদের এখানে মেয়েদেরকে ছেলেদেরকে অনেক কিছু বিসর্জন দিয়ে শিল্পী হয়ে উঠতে হয়, সে বিসর্জন দেওয়ার টিনের তলোয়ার গল্পটা তো এখানে আছে। একসময় ক্যাসেট শুনেই ভালো লাগতো, তখন ক্যাসেট রেকর্ডারের যুগ ছিল, সেই সময় আমরা টিনের তলোয়ারে এই ক্যাসেট শুনতাম, পুরো নাটকটা ক্যাসেটে শুনে পুরো ভিজুয়ালাইজ করতাম যে হ্যাঁ ওটারও বেশি মজা, অসাধারণ, আরো বেশি মজা। এবং সেখানে উৎপল দত্তের অভিনয় আছে, বিউটিফুল, কি কাহিনী, কি নাটক, ও মাই গড। ওই মনের পর্দাটা তো অসীম আসলে, শেষ নেই কোনো, অসীম। কোনো ইয়ে নেই। ভুলে যাব, আমি একটু শিক্ষক জিয়াউল হাসান কিসলুর কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই মুহূর্তে যে কোটা আন্দোলন নিয়ে যে ঘটনাটি চলছে আসলে সেটা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা, মানে আমি জাস্ট একটু জানতে চাই। এইটা মন্তব্য এখন করা ততখানি উচিত হবে না, কারণ এটি এখন আদালতেই চলে গেছে। জি। আদালত একটা সরকারের একটা সিদ্ধান্তকে বাতিল করেছিল, একটা পরিপত্রকে জি বাতিল করে মুক্তিযুদ্ধের যে 30% কোটাটা পুনর্বহাল করেছিল, এইটার বিরুদ্ধে এখন ছাত্ররা আবার আন্দোলন করছে যে না, ওইটাকে ফিরিয়ে আনতে হবে, যে এই কোটা রাখা যাবে না। জি আমার কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমাদের সম্মান জানাতেই হবে অবশ্যই। যতদিন বাংলাদেশ আছে ততদিন। মুক্তিযোদ্ধা কিন্তু একটা কনসেপ্ট, এটা কিন্তু এখন আর মুক্তিযুদ্ধ মানে আমি মুক্তিযোদ্ধা দেখে আমি না, মুক্তিযোদ্ধা এটি হচ্ছে স্বাধীনতার প্রতীক হয়ে গেছে, সংগ্রামের প্রতীক হয়েছে, আন্দোলনের প্রতীক হয়েছে, বাংলাদেশের প্রতীক হয়েছে, স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়েছে। সুতরাং মুক্তিযোদ্ধাকে কখনো খাটো করে দেখার কোনো সুযোগ নাই আমাদের, এটা এখানে করা উচিতও হবে না, এটা বরদাস্ত করা উচিত না আমি মনে করি। তো এখন ওরা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনে ওরা হয়তো বলতে পারে 30% অনেক বেশি হয়ে গেছে, এতটা না করে ওটাকে একটা আর একটু কমিয়ে আনা যায় কি না, এই সমঝোতাটা করা যেতে পারে। কিন্তু একেবারে কোটা বাতিল করা, আমি তো মনে করি যে আদালত ঠিকই করেছে যে এই মুক্তিযুদ্ধের কোটাকে রেখে আবার, কিন্তু যদি আবার নতুন করে, এখন তো আজকে বুধবার বৃহস্পতিবার এটার আবার শুনানি বোধহয় হবে, শুনানি হলে এটার একটা ব্যবস্থা নিশ্চয়ই ছাত্ররা যে দাবি করছে তার যাতে এটা মেনে নিতে পারে সেরকম কিছু একটা আসবে আদালতের কাছ থেকে, এটাই আমরা আশা করছি, কিংবা সরকারের কাছ থেকে, সেটাই আমরা আশা করছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বা মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা রেখেছে সেটি কমিয়ে আনা যায় কিনা সেই ব্যাপারে সুপারিশ হতে পারে, কিন্তু এটা একেবারেই বাতিল করাটা আমার কাছে মনে হয় যেন মুক্তিযুদ্ধটাকেই বাতিল করে দেওয়ার, তা হবে না, নিশ্চয়ই হবে না, এটা হওয়াটা আমি খুবই অসম্মানজনক মনে করছি। ডেফিনেটলি। এবং ওরা এইসব কথা বলতে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে যে আস্তে আস্তে নিচে নামাচ্ছে, এইটা তো আমার কাছে নিশ্চয়ই সবার টনক নড়বে, মানে এটা অসহ্য মনে হচ্ছে আর কি। আমি দুজনের কাছে একটু জানতে চাই, দুজনই মঞ্চের মানুষ, যেহেতু একসাথে পেয়েছে আজকে, যে এই প্রজন্ম এবং তার আগের প্রজন্ম, যে এই মুহূর্তে মঞ্চ এবং হচ্ছে ওটিটি, তারপর হচ্ছে সিনেমা, সব মিলিয়ে একটা অ্যানালাইসিস যদি ছোট্ট করে করতে বলি, কিসলু ভাই আপনি যদি বলেন কেমন আছি আসলে এই মুহূর্তে আমরা সব মিলিয়ে আমাদের সাংস্কৃতিক অঙ্গন? না, আমাদের সংস্কৃতি অঙ্গন কিন্তু মাঝখানে খুব মন্দা গেছে, এটা চলচ্চিত্রের খুব খারাপ অবস্থায় গেছে, মঞ্চের খুব খারাপ অবস্থায় গেছে, ছেলেমেয়েরা প্রফেশনালি এটাকে গ্রহণ করতে পারতো না, যে দুটো পয়সা, যেমন আমাদের যুগেই আমরা যদি নাটক করেই যদি সংসার চালাতে পারতাম তাহলে আমরা কিন্তু নাটকই করতাম, কিন্তু সেরকম সম্ভব ছিল না বলে আমাদেরকে আবার অন্য একটা প্রফেশনে, যেমন আমি শিক্ষকতা করেছি, কিন্তু ওদের যুগে কিন্তু ওরা একদম শুধু নাটক করেই কিন্তু ওরা সংসার নির্বাহ করছে। রাজু ভাই 1 মিনিট আছে আমাদের কাছে। অবশ্যই, মানে আমার যেটা মনে হয় যে না, মাঝখানে কিছু হতাশার সময় গেছে, কিন্তু আমার কাছে সবসময় যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট আসে, যখনই কোনো হতাশার সময় আসে, তখন আমার কাছে সবসময় মনে হয় যে এই নিশ্চয়ই কোনো একটা সুবাতাস বইবে, কারণ যে কোনো সময় কিন্তু ইউটার্ন করতে বেশি সময় লাগে। আমাদের ফিল্ম এখন বাইরের দেশে, পাশের দেশে কিভাবে জনপ্রিয় হয়ে উঠছে, যে ফিল্মকে দেখে আমরা নিজেরা নাক ছিটকাতাম, সেই ফিল্মটা এখন কোথায় নিয়ে গেছে। যে সমস্ত তারকাদেরকে নিয়ে আমরা চিন্তা করতাম যে আমাদের লজ্জা লাগতো, সেই সমস্ত তারকারা আজকে কোথায় চলে গেছে। তার মানে আমরা তাদেরকে ঠিক মতো ইউজ করতে পারলে আমরা প্রপার জায়গায় যেতে পারবো। এবং আমাদের এখানে সবচেয়ে বড় শক্তি থিয়েটার আছে, থিয়েটারে অসাধারণ কিছু শিল্পীরা আছে যাদেরকে টাকা দিয়েও কেনা যায় না। আমি মনে করি এরা এমন
মানে মানে ইয়ার শিল্পী, নির্ভরশীল সত্যিই শিল্পী। যায় না আসলে। তো এই জায়গা থেকে আমাদের ওটিটি এখন অনেক ভালো জায়গায় চলে গেছে, সব দেশে প্রশংসিত হচ্ছে, পাশের দেশে প্রশংসিত হচ্ছে, নিজের দেশে প্রশংসিত হচ্ছে। টেলিভিশন নাটক এখন বাইরে প্রচুর জনপ্রিয়, আমাদের তারকারা, আমাদের কন্টেন্টগুলো, আমাদের থিয়েটারও প্রশংসিত। সো আমাদের হতাশ হবার কোনো কারণ নেই, আমরা আবার জেগে উঠবো ইনশাআল্লাহ। আন্তরিক ধন্যবাদ কিশোর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আপনি এসেছেন আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ রাজু ভাই, আপনার ভালো থাকো। শুভকামনা রইল আপনার নাটকের জন্য, আলিয়ার জন্য। অবশ্যই সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, এবং দলের সবাইকে শুভেচ্ছা অবশ্যই পৌঁছে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।